আমরা আশা করেছিলাম যে একজন ক্রীড়া উপদেষ্টা হিসেবে তার যে দায়িত্ব ছিল যে সবাই তার, সে যদি সবার জন্য উন্মুক্ত করে দিত তাহলে মাঠের যারা ক্রীড়া সংগঠক যারা যোগ্য ছিল সেই মানুষগুলো উঠে আসতো। আমরা একটি কথা বলেছি, সেখানে তামিম ইকবাল সহ যারাই কাজ করেছে বা যারা ভবিষ্যতে ক্রিকেট বোর্ডে আসতে চায়, আমরা চেয়েছি বিষয়টা যাতে একটি অবাধ, সুষ্ঠু, যাতে একদম নিরপেক্ষভাবে যাতে ক্রিকেট বোর্ডের ইলেকশনটা হয়। অবৈধ সরকারের 300 জনের একজন এমপি হওয়ার কারণেই কিন্তু সাকিবের বিরুদ্ধে এই ধরনের মামলা হয়েছে। 5 তারিখের পরবর্তীত যে সময়ে যে একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা বাংলাদেশের ক্রীড়াঙ্গনকেও আশা করেছিলাম যে স্বৈরাচার মুক্ত করে আমরা একটু নতুন একটি ধারার মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে শতভাগ রাজনৈতিকরণ, দলীয়করণ থেকে মুক্ত করে আমরা একটি সুন্দর পরিবেশের মাধ্যমে যারা মাঠের ক্রীড়া সংগঠক, যারা দীর্ঘদিন বঞ্চিত ছিল, সেই মানুষগুলো ক্রীড়াঙ্গনের দায়িত্ব নিয়ে নতুনভাবে ঢেলে সাজাবে। যেটা আমরা দেখেছি বিগত সময়ে, গত 17 বছর ওই স্বৈরাচার সরকার ক্রীড়াঙ্গনের প্রত্যেকটি সেক্টরে দলীয়করণ করেছে, রাজনীতিকরণ করেছে এবং যাতাভাবে করে আপনার বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে একটি একদম ধ্বংসের পথে নিয়ে গেছে। 5 তারিখের পরবর্তীত সময়ে আমরা আশা করেছিলাম যে আপনার ক্রীড়াঙ্গনটা নতুনভাবে ঢেলে সাজাবো এবং আমার সাথে আমাদের ক্রীড়া উপদেষ্টারও কথা হয়েছে এবং আপনারা জানেন যে সার্চ কমিটি করেছে, তারপরে বিভিন্ন যে অ্যাডহক কমিটিগুলো করেছে, তারপরে তার যে বিভিন্ন ক্রীড়া পরিষদে তার নিজস্ব একটা সেট আপ তৈরি করে সারা বাংলাদেশের যে জেলা বিভাগীয় যে অ্যাডহক কমিটিগুলো করেছে, সেখানে সে শতভাগ তার নিজের মতো করে করার চেষ্টা করেছে। যেটা আমরা আশা করেছিলাম যে একজন ক্রীড়া উপদেষ্টা হিসেবে তার যে দায়িত্ব ছিল যে সবাই তার, সে যদি সবার জন্য উন্মুক্ত করে দিত তাহলে মাঠের যারা ক্রীড়া সংগঠক যারা যোগ্য ছিল সেই মানুষগুলো উঠে আসতো। কিন্তু সে যখন পক্ষপাতের দিকে চলে গেছে তখন আসলে সেই ক্রীড়াঙ্গনে সেই নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে। তো গত 1 বছরে যদি মূল্যায়ন বলেন তাহলে আমার কাছে মনে হয় না যে খুব বেশি পরিবর্তন আমরা দেখেছি, খুব বেশি পরিবর্তন আমাদের চোখে পড়েনি। বরং ক্রিকেট বোর্ডের যে নির্বাচনটা আমরা দেখলাম, যেভাবে ক্রীড়া উপদেষ্টা স্বেচ্ছাচারিতার মাধ্যমে পুরোপুরি নির্বাচনকে সে একদম তার নিজের মতো করে করার চেষ্টা করেছে এবং সে এখানে কাউকে কোনো প্রকার সুযোগ দেয়নি। সে একদম অগণতান্ত্রিকভাবে সে ক্রিকেট বোর্ডটাকে তার নিয়ন্ত্রণে রেখেছে। এটা আসলে আমরা একজন স্পোর্টসম্যান হিসেবে বা বাংলাদেশের যারা ক্রীড়া সংগঠক রয়েছে বা ক্রিকেট বোর্ডের সাথে ক্রীড়া সংগঠক যারা রয়েছে তারা কখনোই এটাকে ভালোভাবে নেয়নি। এবং আপনাদের যারা মিডিয়ার যারা আছেন আপনারাও সকল বিষয়গুলো অবগত রয়েছেন যে কাউন্সিলরদেরকে ডেকে নিয়ে যেভাবে ক্রীড়া উপদেষ্টা হুমকি দিয়েছে, তারপরে আমাদের এখানে সরকারিভাবে ক্যাবিনেট সেক্রেটারি থেকে শুরু করে আমাদের ক্রীড়া পরিষদের যে পরিচালক, সচিব, সকলের এখানে সরাসরি ইনভলভমেন্ট ছিল এবং ডিসিদেরকে যেভাবে প্রভাবিত করেছে, যেটা খুব দুর্ভাগ্যজনক। এটা আমরা আসলে 5 তারিখের পরবর্তীত সময়ে আমরা এটা কখনোই আশা করি নাই। এখানে একটা বিষয় আমি একটু স্পষ্ট করতে চাই, কারণ 5 তারিখের পরবর্তীত সময়ে আমি কিন্তু একটি কথা প্রত্যেকটি মিডিয়াতে বলেছি যে আমরা বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে, স্পোর্টসকে আমরা শতভাগ দলীয়করণ মুক্ত, রাজনীতিকরণ মুক্ত রাখতে চাই এবং এটি আমি আজকেও বলছি, ভবিষ্যতেও বলবো একই কথা। সেক্ষেত্রে তামিম ইকবাল যে আমাদের বিএনপির প্রতিনিধি হিসেবে কাজ করেছে বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আমরা একটি কথা বলেছি, সেখানে তামিম ইকবাল সহ যারাই কাজ করেছে বা যারা ভবিষ্যতে ক্রিকেট বোর্ডে আসতে চায়, আমরা চেয়েছি বিষয়টা যাতে একটি অবাধ, সুষ্ঠু, যাতে একদম নিরপেক্ষভাবে যাতে ক্রিকেট বোর্ডের ইলেকশনটা হয়। সেই চিন্তা থেকে অ্যাজ এ প্লেয়ার হিসেবে, যেহেতু তামিম ইকবাল লিজেন্ডারি একজন ক্রিকেটার এবং তার সাথে আমাদের বুলবুল ভাই থেকে শুরু করে যারাই ছিল, আমরা চেয়েছি যে একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্রিকেট বোর্ডটা গঠিত হোক এবং সেখানে তারপরে বোর্ডের যে 25 জনের যে ভোট রয়েছে সেই ভোটে আপনার নির্বাচিত হবে ভবিষ্যৎ প্রেসিডেন্টকে।
বাট এটাকে একটি মহল মানে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করেছে। ভবিষ্যতে ক্রিকেট বোর্ড কিভাবে গঠিত হবে বা বর্তমানে যেহেতু ক্রিকেট বোর্ড গঠিত হয়েছে সেটা আসলে আমরা ভবিষ্যতের উপরে ছেড়ে দিব। কারণ হচ্ছে যে ক্রিকেট বোর্ড যেহেতু 4 বছরের জন্য হয়েছে, বাট এখানে অনেক প্রশ্ন আছে এবং ক্রিকেট বোর্ডের এই নির্বাচনকে কেন্দ্র করে মামলাও রয়েছে কিছু। তো এগুলো আসলে পরবর্তীতে আসলে আইনের মতো চলবে এবং আমরা সেটার উপরে আস্থা এবং বিশ্বাস রাখতে চাই। দেখেন, আমি একটি কথা সবসময় বলেছি যে আমি একজন এক্স ন্যাশনাল ফুটবলার, এক্স ন্যাশনাল ক্যাপ্টেন হিসেবে যেটি রাজনৈতিকভাবে ফেস করেছি, যে আমাকে প্রতি মুহূর্তে মামলা হামলায় জর্জরিত করেছে, আমার শরীরে নির্যাতন করেছে, শারীরিকভাবে নির্যাতিত হয়েছি, আমাকে গুলিবিদ্ধ করা হয়েছে, রক্তাক্ত হয়েছে, এই ধরনের পরিস্থিতি যাতে কখনোই কোনো খেলোয়াড়দের সাথে না হয় এটা আমি কখনোই চাই না, এটাকে সমর্থনও করি না। একটি মানুষের গণতান্ত্রিক অধিকার হচ্ছে ভিন্ন মত থাকতে পারে। আমি আমার মতামত দিয়ে আমি আমার কাজটিকে যদি সফলভাবে শেষ করতে পারি এটা আমার যোগ্যতা অনুযায়ী আমি করব। কিন্তু ভিন্ন মতের জন্য যে আমার উপরে বা অন্য কারো উপরে যে জুলুম নির্যাতন হবে সেটাকে আমরা কখনোই সমর্থন করি না এবং ভবিষ্যতে এই ধরনের কখনোই কোনো জুলুম নির্যাতন হবে না। আপনি যে বিষয়টি বলছেন সে বিষয়টি হচ্ছে যে যেহেতু রাষ্ট্রীয়ভাবে সাকিবের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটি আসলে 300 জনের যে অবৈধ সরকারের 300 জনের একজন এমপি হওয়ার কারণেই কিন্তু সাকিবের বিরুদ্ধে এই ধরনের মামলা হয়েছে। বাট একজন খেলোয়াড় হিসেবে বা তার যে মানসিকতা বা সাকিবের সাথে যদি আপনি মাশরাফির কথা বলেন, তারা কিন্তু ওই সরকারের স্বৈরাচারের সুবিধা নেওয়ার জন্যই কিন্তু তারা তখন সংসদে গিয়েছিল। কিন্তু তাদের মতো লেজেন্ডারি খেলোয়াড় থাকা অবস্থায় রাজনীতিতে যাওয়াটাকে আমি কখনোই সমর্থন করি না। যদি তারা খেলা ছেড়ে দিয়ে রাজনীতিতে আসতো তাহলে এটা তাদের ব্যক্তিগত পছন্দ, যে না ঠিক আছে তারা সরকারের অবস্থায় একটি দলকে বা স্বৈরাচারের পক্ষে তারা গিয়ে সংসদে অবস্থান নিয়েছে, 300 জনের একজন হয়েছে। বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গিয়ে যখন ওই স্বৈরাচার সরকার মানুষকে যেভাবে হত্যা করেছে, যেভাবে গুম করেছে, এটার দায়ভার তো আসলে 300 জনের একজনকে নিতেই হয়। এটাকে আপনি অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু এটার সিদ্ধান্ত আমি মনে করি এটা রাষ্ট্র সিদ্ধান্ত নেবে। কারণ সাকিবের মতো একজন লেজেন্ডারি খেলোয়াড় বা মাশরাফির মতো একজন লেজেন্ডারি খেলোয়াড় বাংলাদেশের মানুষ সবাই প্রত্যাশা করে, আমরাও প্রত্যাশা করি। আমরা খেলোয়াড় হিসেবে অবশ্যই চাইবো যে সাকিবের মতো একজন খেলোয়াড় বাংলাদেশ দলের হয়ে খেলুক। কিন্তু যেহেতু বিষয়টি রাষ্ট্রীয়, তো সিদ্ধান্তটা আসলে রাষ্ট্রকে নিতে হবে যে সাকিবের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটা ভবিষ্যতে কি করবে কি করবে না সেটা রাষ্ট্রই সিদ্ধান্ত নেবে।